বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8-এর অঙ্কগুলো। এই অনুশীলনী 8-এ কিন্তু রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত এবং এখানে যে কোণগুলোকে কিভাবে ভাঙাতে হয় গত ক্লাসেও কিন্তু আমরা উদাহরণের অঙ্কগুলো দেখেছি। আজকে আমরা দেখব অনুশীলনী 7 নম্বরের যে অনেক কয়টা অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলোকে আমরা আসলে কিভাবে সহজে ভাঙাতে পারি। গত ক্লাসগুলো যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকি তাহলে আমাদের কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু ভাঙানো আসলে কোনো ব্যাপারই না। আমরা প্রত্যেকটা সংখ্যায় কিন্তু আসলে এখন অনায়াসে ভাঙাতে পারবো। আর এই ভাঙাতে গেলে আমাদের কি কি জানা প্রয়োজন এই অধ্যায়ের, তাহলে আমাদের এখানে কোয়াড্রেন্ট এখানে একটু দাগানো রয়েছে, আমরা যদি একটু দেখি এইগুলো আমাদের জানার প্রয়োজন। যেমন এই প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হচ্ছে প্রথম চতুর্ভাগ। আমরা যদি দেখি এটা প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ এটা। তাহলে এই চারটা চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কিন্তু আসলে কার কোনটা ঘর একটু আমরা দেখে নিই। আসলে দেখো এই প্রথম চতুর্ভাগে সবাই কিন্তু ধনাত্মক, এখানে লেখা আছে অল পজিটিভ। এই সবাই বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে? সাইন, কস, ট্যান, কট, কস, সেক বোঝানো হচ্ছে। এই ঘরে যদি সবাই যে কোনো কেউ প্রবেশ করে তাদের চিহ্ন হবে ধনাত্মক, অর্থাৎ প্লাস হবে। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর কোসেকের ঘর কিন্তু এইটা, এই ঘরে শুধু সাইন আর কোসেক ব্যতীত অন্য কেউ যদি প্রবেশ করে তার সামনে কিন্তু ঋণাত্মক চিহ্ন দিতে হবে। যেমন এখানে সাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের ধনাত্মক হবে, কোসেকের ক্ষেত্রে ধনাত্মক হবে। ট্যান যদি এই দ্বিতীয় ঘরে প্রবেশ করে তাহলে ঋণাত্মক হবে, কট ঋণাত্মক হবে, কসও ঋণাত্মক হবে, সেকও ঋণাত্মক হবে। এই ঘরে ট্যান এবং কট ধনাত্মক হবে, আর বাকি যে চারটা আছে তারা ঋণাত্মক হবে এই ঘরে প্রবেশ করলে। এখানে যাই যদি দেখি কস আর সেক ব্যতীত এই চারটা যদি এই ঘরে চতুর্থ চতুর্ভাগে প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে তাদের সামনে ঋণাত্মক চিহ্ন চলে আসবে। আমরা একটু দেখে নিলাম। এখন কথা হলো যে এই কাজগুলো, এখন আরেকটা জিনিস আমরা এখানে দেখব। আসলে এখানে লেখা রয়েছে এক্স অক্ষটা জোড় এবং ওয়াই অক্ষটা বিজোড়। এখানে লেখা আছে এক্স অক্ষ আমরা এটাকে বলতেছি তাহলে পাই এবং 2 পাই। আবার যদি এখানে ঘুরে আসো তাহলে আমাদের কিন্তু এখানে যে ঘূর্ণনের দিকটা দেওয়া রয়েছে সেটা কিন্তু আসলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হচ্ছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোণের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পায়। কেমন করে দেখো, এখানে 0 থেকে এই পর্যন্ত গেলে কিন্তু 90 ডিগ্রি, তাহলে এই পর্যন্ত গেলে 90 ডিগ্রি। তারপরে এখান থেকে যদি যাও তাহলে কিন্তু 180 ডিগ্রি। আর 90 ডিগ্রিকে কি বলা হয়? পাই। তাহলে পাই লেখা আছে, কিন্তু এখানে পায়ের মানটা কত? আসলে পায়ের মানটা হচ্ছে পাই সমান সমান 180 ডিগ্রি। পায়ের মানটা 180 ডিগ্রি। তাকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে এখানে কিন্তু আসলে এই পর্যন্ত 90 আছে, তাহলে পাইকে 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি। আরও এখানে 90, এই অক্ষে 90 আছে, তাহলে এই 90 যোগ করলে কিন্তু কত হয়? 180 ডিগ্রি, যা শুধু পাই লেখা রয়েছে, তার মানে পায়ের মানটা 180 ডিগ্রি। এখানে 3π/2, পাইকে 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি। 90কে আমরা যদি 3 দ্বারা গুণ করি, 3 নং 7, অর্থাৎ 270। তাহলে 180-র সাথে আরও 90 যদি এখানে যোগ করা হয় তাহলে 270 হয়। এবার আসি আরও 90 যদি যোগ করো তাহলে হয় 360। আর 360কে আমরা কীভাবে লিখি? 2π, অর্থাৎ 180কে 2 দ্বারা গুণ করলে কিন্তু 360 ডিগ্রি হয়। তাহলে আমরা কিন্তু এখানে তাও দেখে নিলাম। এখন এই অক্ষটা, এই 90 ডিগ্রিকে বলা হয় বিজোড়, আর এই 180কে বলা হয় জোড়। তার মানে এক্স অক্ষের ওপরে যদি আমাদের আসা পড়ে তাহলে সেই ক্ষেত্রে জোড় হবে, আর ওয়াই অক্ষের ওপরে পড়লে এই এখানে হোক আর এখানে হোক যে কোনো জায়গাতে এই ওয়াই অক্ষের ওপরে পড়লে হবে বিজোড়। তাহলে বিজোড়ের ক্ষেত্রে আবার কি হয়? পরিবর্তন হয়। কেমন পরিবর্তন? সাইন থাকলে কস হবে, ট্যান থাকলে কট হবে, সেক থাকলে কোসেক হবে। কখন? যদি বিজোড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরিবর্তন হবে। আর যদি এক্স অক্ষের উপরে পড়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হবে না। সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আসি এখন আমরা অঙ্কগুলো দেখব 7-এর। গত ক্লাসে কিন্তু আমরা উদাহরণ অঙ্ক দেখেছি, আজকে আমরা দেখি অনুশীলনে 7-এর ক নাম্বার যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটাতে কি রয়েছে? সাইন 7π। এখন আসি, যদি এরকম সাইনের সাথে যদি 7π, একটা 7 কিন্তু এখানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ 7π এখানে পূর্ণ, ভগ্নাংশ আকার নয়। ভগ্নাংশ আকার বলতে আমরা এটাকে ভগ্নাংশ আকার বলতেছি, এরকম ভগ্নাংশ আকার কিন্তু নয়। এই ক্ষেত্রে ভাঙানোটা সহজ। কি করবা তোমরা? সাইন লিখবা, সাইন লিখে তোমরা এই 7π লিখবা, প্লাস এখানে যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে এখানে 0 লিখবা। সাইন পাই প্লাস কি 0, তাহলে 0 ডিগ্রি লিখবে। সাইন পাই প্লাস 0 ডিগ্রি, 0 ডিগ্রি। এখন কথা হলো যে 7π তুমি কি আসলে পাই আকারে ঘুরতে চাচ্ছ না তুমি π/2 আকারে ঘুরতে চাচ্ছ? তাহলে সেটা এখন আমাদের মূল বিষয়। তাহলে আমরা পাই আকারেও ঘুরতে পারবো, এটাকে আমরা π/2, ওখানে যেহেতু অনেক কিছু লেখা আছে আমি ওখানে আর যাচ্ছি না। এখানে একটু লিখেছি 2π, এখানে 3π/2 এখন লিখলাম।
এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন এখান থেকে আমরা আসলে পাই আকারে যদি ঘুরি তাহলে আমাদের লাভটা কেমন দিতে হবে, 180 করে লাভ দিতে হবে। অর্থাৎ দাম এক লাফে কিন্তু আমরা এখানে চলে আসবো। তাহলে এক লাফে এখানে কত, 180টা আসলাম। তাহলে প্রথমে এক পাই, একবারে 180 পাই আকারে ঘুরতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমি যদি আরেকটা লাভ দিই তাহলে একেবারে কত, আরেকটা পাই যদি লাভ দিই তাহলে 2 পায়ের কাছে যাব। তাহলে প্রথমে 1 পাই, তারপর আরেকটা লাভ দিলে 2 পাই, আবার যদি লাভ দাও তাহলে সেক্ষেত্রে 3 পাই, এরকমভাবে বাড়তে থাকবে 4 পাই। তাহলে যদি পাই আকারে ঘোরো তার মানে পাইটা কি আসলে আমাদের জোর, তার মানে পাই আকারে ঘুরিচ্ছি। তাহলে আমরা পাই আকারে, এখানে যেহেতু পাই আকারে প্রথমে ঘুরবো, তারপরে তোমাদেরকে আমি বুঝে দেবো যে 90 ডিগ্রি আকারেও ঘোরা যায়। 90, তারপরে 90, তাহলে 90 আকারে ঘুরলে কত হবে, 90, 180, 270, 360, তারপরে আবার আরও 90, এরকমভাবে বাড়তে থাকবে, আসলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকবে। তাহলে আমরা পাই আকারে ঘুরেছি, তাহলে 7 পাই। তাহলে আমরা একটু গুণে দেখি, এই 7 পাইটা কিন্তু আসলে দেখো, আসলে 7 পাইটা কিন্তু আসলে জোর, আমরা এক্স অক্ষের উপরে পড়বে, আমরা লিখে রাখেছি দেখো এক্স অক্ষরটা জোর, ওয়াই অক্ষরটা বিজোর। এখন আসি আমরা আসলে চিহ্নটা কি হবে, 7 পাই আমরা গুণে দেখি। যদি এখান থেকে এখানে গেলাম, এখান থেকে প্রথমে এখানে আসলাম, 1 পাই, 2 পাই, 3 পাই, 4, 5, 6, 7, এই পায়ের ওপরে পড়লো। তাহলে পাইটা হচ্ছে কি দেখো আমাদের এক্স অক্ষের ওপর পড়লো, তাহলে এটা জোর। আবার পাই প্লাস 7 পাই প্লাস সামথিং, তাহলে 7 পাই প্লাস আমরা ঘুরেছি কোন দিকে, দেখো বাড়লে কিন্তু এই অক্ষে যাবে, তাহলে এই অক্ষে প্রবেশ করবে প্লাস 0। তাহলে কোন অক্ষে যাচ্ছে, অর্থাৎ কার ঘরে যাচ্ছে, ট্যান এবং কটের ঘরে। তাহলে সাইনটা কার ঘরে, ট্যান এবং কটের ঘরে প্রবেশ করলো, এটা 3 নাম্বার চতুর্ভাগ, ট্যান এবং কটের ঘর। তাহলে ট্যান এবং কটের ঘরে কে প্রবেশ করেছে, সাইন প্রবেশ করলো। তাহলে সাইনের চিহ্ন কি হবে, ঋণাত্মক হবে। তাহলে প্রথমে ঋণাত্মক দিলাম। এবার 7 পাইটা আমরা ঘুরে দেখলাম এই অক্ষর ওপরে পড়ে, তাহলে এই অক্ষরটা আমাদের জোর, তাহলে সাইনই থাকবে, সাইনের কোনো পরিবর্তন হবে না। এখন কি লিখতে হবে, এই 0 ডিগ্রি লিখতে হবে। এগুলো কিন্তু কিছু এই প্রথমটা না, শুধু এই ডানের যেটা থাকে সেটা লিখতে হয়। এখন আসি সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0, কিন্তু মাইনাস কি দেওয়ার প্রয়োজন আছে, 0-র মাইনাসও নাই, 0-র সামনে কোনো প্লাসও লেখার প্রয়োজন নেই, তাহলে এমনিতেই মাইনাস লেখার কোনো প্রয়োজন নেই। এটাই হবে আমাদের কত, 7-এর ক নাম্বারের উত্তর। এখন এটাকে যদি আমরা পাই ভাগ 2 আকারে ঘুরি তাহলে কেমনভাবে ভাঙাতে হয় সেটাও একটু দেখে নিই। আমরা কিন্তু দুইভাবেই, আর তুমি পাই ভাগ 2 আকারে ভাঙালেও কিন্তু তোমার এই অক্ষের ওপরই আসে পড়বে, অ্যান্সার কিন্তু একই হবে, কোনো পরিবর্তন হবে না। এখন আমরা তাহলে কি লিখব, আমরা এই লাইনে পায়ের নিচে 2 লিখব। আমরা যেহেতু 90 করে ঘুরতে চাচ্ছি তখন আবার কিন্তু এই 7 আর 7 থাকবে না, যেহেতু পায়ের নিচে আমরা 2 লিখেছি, তাহলে এখানে 2, তাহলে 7-এর ডাবল লিখতে হবে, 7 দুগুণ কত হয়, 14 লিখতে হবে, 7 দুগুণ 14। তাহলে দেখো 2 দিয়ে 14 ভাগ করলে আবার যেন আমরা ফিরে যেতে পারি, তাহলে এখন লেখা ঠিক আছে। এখন কয়টা 90, 14টা 90, পাই ভাগ 2-কে আমরা বলি 90, তাহলে কয়টা 90, 14টা 90। এখন গুণে দেখো 1, 2, 90 করে ঘুরেছি কিন্তু আমরা, এখন কিন্তু আর এখান থেকে লাভ দিয়ে এখানে যাওয়া যাবে না, একবার 90 করে ঘুরতে হবে। প্রথমে আসলাম 90, 1, 2, তারপর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, আবারও কিন্তু ওই অক্ষের ওপরই পড়ে। তাহলে এখানে আসলো, তাহলে পাই প্লাস সামথিং, 14 পাই প্লাস সামথিং, তাহলে এই ঘরে প্রবেশ করবে, অন্যের ঘরে, তাহলে ঋণাত্মক চিহ্ন দিয়ে দিলাম। এবার আসি 14 পাই, যেহেতু এটা এক্স অক্ষের ওপরে পড়েছে তাহলে এটা ধনাত্মক হবে, তাহলে এক্স অক্ষে কি জোর, এক্স অক্ষটাকে জোর বলা হচ্ছে, তাহলে সাইনই থাকবে। এখন সাইনের সাথে কি লিখতে হবে, 0 ডিগ্রি লিখতে হবে। সাইন 0 ডিগ্রির মান আমাদের কিন্তু বক্সের ভেতরে লেখা আছে, তোমরা কিন্তু দেখে নেবা, বক্সের ভেতরে জেনারেল ম্যাথও আছে, হার ম্যাথও আছে। তাহলে 0 ডিগ্রির মান কত, 0, তাহলে 0-র কিন্তু সামনে মাইনাসও বসে না, প্লাসও বসে না, এটাই হবে তাহলে আমাদের ক নাম্বারের উত্তর। আমরা কিন্তু পাই আকারেও ভাঙ্গেও দেখালাম, আমরা কিন্তু পাই ভাগ 2 আকারে ভাঙ্গেও দেখালাম। তাহলে তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা পাই আকারেও ভাঙাতে পারো, পাই ভাগ 2 আকারেও ভাঙাতে পারো। এখন আমরা দেখব হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তরটা, 7-এর যে খ নাম্বার অঙ্কটা রয়েছে আমরা যদি দেখি তাহলে খ নাম্বার কস কত আছে, 11 পাই ভাগ কত আছে, 2। এখন আমরা যদি দেখি তাহলে এটাকে আমরা আসলে ভাঙাবো কিভাবে, তাহলে এখন আমরা লিখি, তাহলে এখানে কজ লিখব, কজ লিখে আমরা পায়ের নিচে 2 লিখব। এখানে পায়ের নিচে ভগ্নাংশ আকার ক্ষেত্রে পায়ের নিচে যা থাকবে তাই তোমাকে পাই সহ লিখতে হবে। প্রিয় শিক্ষিতা, এখন 2-এর ঘর নামতা পড়তে হবে যেন এই 11-র আশেপাশে হয়। তাহলে আমরা কি করতে পারি, 2-এর ঘর নামতা পড়লে দেখো 11, তাহলে 2-এর ঘর নামতা পড়লে কত, 2-কে 2, 2 দুগুণে 4, তো 11 পর্যন্ত যেতে হবে, 11-র আশেপাশে গেলেই হবে। তাহলে কত, 5 দুগুণ 10, তাহলে 10 11-র কাছে হলো, এক সংখ্যা কম বাড়া হবে, তাহলে 5। তাহলে কি করবা তোমরা, 5 পাই লিখবা, 5 পাই, কিন্তু এখানে কত আছে, 5 দুগুণে কত হলো, 10 পাই, এখানে আছে কত, 11, তাহলে এখানে যোগ দিলেই হবে, এই যে 1 পাই, ওপরে আছে 1 পাই, তাহলে লসাগু করে দেখো এটাই হবে তুমি।
তোমার। তাহলে এখন আসি আমরা এবার পাই আকারে ঘুরবো না পাই ভাগ টু আকারে ঘুরবো? আমরা পাই আকারেই ঘুরি। তাহলে পাই আকারে ঘুরলে সরাসরি কয় পাই? 5 পাই। তাহলে দেখো আমরা যদি পাই আকারে ঘুরি তাহলে এখান থেকে লাভ দেবো একবারে, এক লাফে এখানে 1 পাই, এখান থেকে আবার 2, আবারও 3, আবারও এখানে যাব 4, এখানে 5, পাই প্লাস সামথিং, পাই প্লাস সামথিং, এখানে পাই ভাগ টু মানে আরও, তাহলে এই ঘরে প্রবেশ করিচ্ছে। পাই প্লাস সামথিং আমরা ধরে নিব, এখানে যেটাই থাকবে সেটার জন্য আমরা সামথিং অন্যের ঘরে এরকমভাবে ঘুরেছে যেহেতু, তাহলে প্লাস হলে আমরা এই ঘরে প্রবেশ করলাম। তাহলে এখান থেকে আমরা 5 পায়ের সাথে কিছু যোগ করার কারণে এই ঘরে প্রবেশ করলো। কার ঘর? ট্যান এবং কটের ঘর। তাহলে অন্যের ঘরে প্রবেশ করলে কি চিহ্ন হবে? অন্যের ঘরে প্রবেশ করলে ঋণাত্মক চিহ্ন হবে, দিলাম ঋণাত্মক চিহ্ন। এবার আমরা আসলে দেখব এই 5 পাইটা জোর না বিজোড়। ঋণাত্মক চিহ্ন দেখলাম, কস পরিবর্তন হবে কি না, কস পরিবর্তন হয় কি না। এখন দেখো এখানে আসলে আমরা বলেই দিয়েছি এক্স অক্ষ, এটা এক্স অক্ষ কিন্তু জোর, তাহলে জোর হলে কসই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কিন্তু পাই আকারে ঘুরেছি 1 2 3 4 5, তাহলে 5 পাই এখানে একটা এক্স অক্ষ কি হবে? জোর। তাহলে জোর হলে কসই থাকবে। এখন কস লেখার পরে আমাদের কোনটা লিখতে হবে? এই যে এটা পাই ভাগ টু, আমাদের এগুলো কিন্তু কোনোটাই লেখা যাবে না, এই ডানে যেটা থাকবে সেটা লিখতে হবে শুধু। এখন লিখলাম, লেখার পরে আসলে কস পাই ভাগ টু, কস 90 ডিগ্রি, কস কত? পাই ভাগ টু মানে 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান কত? এখন আমাদের যদি জানা না থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করলে কিন্তু আমরা 90 ডিগ্রির মান পাই। এখন আসি সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রিতে, সাইন 0 ডিগ্রিতে কত আছে? সাইন 0 ডিগ্রিতে আছে হচ্ছে 0 আছে, আর সাইন 90 ডিগ্রিতে আছে হচ্ছে কত? সাইন 90 ডিগ্রিতে আছে হচ্ছে 1। তাহলে সাইন 90 ডিগ্রিতে যেটা আছে কস কিন্তু সেটা 0 ডিগ্রিতে আছে। তাহলে কস কত? কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রিতে কত হবে? তাহলে কস 90 ডিগ্রিতে কিন্তু 0 হবে। তাহলে 0-র ক্ষেত্রে কিন্তু মাইনাসের কোনো প্রয়োজন নেই। তাহলে মাইনাস 0 কিন্তু 0 লেখার প্রয়োজন নেই। তাহলে কস 90 ডিগ্রি, কারণ সাইন 90 ডিগ্রিতে 1 আছে, তাহলে কস 90 ডিগ্রিতে 0 হবে। ব্যতিক্রম উল্টো দিক থেকে সাজালেই হয়। কিন্তু দেখো আমরা যদি একটু এরকমভাবে যদি আগে লিখে নিতে পারি তাহলে কিন্তু আরও ভালো। সাইনের ক্ষেত্রে প্রথমে 0 ডিগ্রিতে 0, সাইন আমি একটু নিচে লিখেছি, সাইন 0, তারপরে কত? 30 ডিগ্রিতে হাফ, তারপরে কত? 45 ডিগ্রিতে 1 ভাগ √2, তারপরে 60 ডিগ্রিতে √3 ভাগ 2, তারপরে কত? 90 ডিগ্রিতে, সাইন 90 ডিগ্রিতে কত আছে? 1। এখন উল্টো দিক থেকে সাজালে কিন্তু কজ হয়, উল্টো দিক থেকে সাজাবা 1 কত? √3 ভাগ 2, তারপরে 1 ভাগ √2, সাইনেরও যা কজেরও তাই, তারপরে কত? হাফ, তারপরে কত? তাহলে 90 ডিগ্রি, কস 90 ডিগ্রিতে কত হবে? 0। তো 0-র সাথে কিন্তু মাইনাস, এই মাইনাস কিন্তু দেওয়ার প্রয়োজন নাই। আমরা কি আকারে ভাঙলাম? এটা কিন্তু পাই আকারে ঘুরলাম। এখন যদি কেউ কয় যে না স্যার আমি পাই আকারে ঘুরতে চাচ্ছি না, তাহলে আমি একটু 90 করে ঘুরতে চাচ্ছি, অর্থাৎ 180 করে ঘুরতে চাচ্ছি না, 180 360 আকারে ঘুরতে চাচ্ছি না, তাহলে কি করতে হবে? তখন তোমাকে করতে হবে যে কজ লিখতে হবে, কজ লিখে পায়ের নিচে তোমাকে 2 লিখতে হবে। আর কি করতে হবে? প্লাস পাই ভাগ 2 আছে, এখানেও লিখবা। এই 5কে তোমাদের তখন লিখতে হবে 10, 5 2 10, 5-এর ডাবল হয়ে যাবে। এখানে পায়ের নিচে 2 লিখলে এখানে 5-এর ডাবল করে লিখতে হবে। তাহলে লিখে দিলাম। এখন 10টা 90, তাহলে ঘোরো 1 2 3 4 5 6 7 8 9 10, এই অক্ষের ওপরে পড়ে। তাহলে এই অক্ষ প্লাস সামথিং, এখানে প্লাস দিয়ে পাই ভাগ 2, তাহলে এই ঘরে প্রবেশ করিচ্ছে। কার ঘর? ট্যান এবং কটের ঘর। কসটা অন্যের ঘরে প্রবেশ করার কারণে সে ঋণাত্মক চিহ্ন হলো, দিলাম। এবার 10 পাই ভাগ 2, তাহলে 10 মানে এখানে পড়লো, তাহলে এটা এক্স অক্ষ জোর, তাহলে কসই থাকবে। কস লেখার পরে আমরা পাই ভাগ 2 লিখব। লেখার পরে এখন কস 90 ডিগ্রিতে কি আছে? 90 ডিগ্রিতে আমাদের 0 আছে, তাহলে 0-র সামনে কিন্তু মাইনাস বসে না। তাহলে এটাই হবে আমাদের পাই ভাগ 2 আকারে ভাঙালেও হবে। এখন আমরা পাই আকারে ভাঙালেও হবে, আমরা যে কোনোটা দিয়ে করব। এখন আমরা কিন্তু আর 2টা দেখাবো না, আমরা এখন একটা দিয়ে ভাঙাবো। এখন 7-এর যে গ নাম্বার আছে, আমরা যদি দেখি গ নাম্বার, আমরা গ নাম্বারে যেটা আছে দেখি, কট 11 সাথে পাই রয়েছে। এটা কিন্তু দেখো পূর্ণ সংখ্যা, আমরা কিন্তু বলে দিয়েছি পূর্ণ সংখ্যা যদি হয় +0 দিয়ে লিখবা। কট লিখবা, কট লেখা 11 পাই লিখবা, +0 ডিগ্রি দিয়ে দিবা, 0 দিয়ে দিবা। এখন 11 কোথায় আসবে দেখো তো? এই 1 পাই 2 পাই 3 পাই, 3 পাই হলে এটি বেজোড় সংখ্যা হলে পাই এটি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 পাই, তাহলে এক্স অক্ষের উপরে। তাহলে এক্স অক্ষটা কিন্তু জোর, এটা জোর, তাহলে কট কিন্তু কটই থাকবে। কট লিখলাম,
যেটা হিসাব তুমি আগে করো সেটা সমস্যা নেই, কট কটই থাকবে। এখন চিহ্ন দেখতে হবে সামনে কি হবে, কটের সামনে ঋণাত্মক হবে না ধনাত্মক চিহ্ন হবে। 11 পাই, দেখো এখানে 11 পাই প্লাস 0, তার মানে কি 11 পাই এই পর্যন্ত আছে আমাদের, এই অক্ষের উপরে আছে, এখান থেকে যোগ করলে কিন্তু কটের ঘরে প্রবেশ করে, তাহলে কটের ঘরে প্রবেশ করেছে, তাহলে এখান থেকে কিন্তু ধনাত্মক চিহ্ন হবে। এখন কি লিখতে হবে 0 ডিগ্রি, আমরা লিখলাম কট 0 ডিগ্রিতে কত আছে, কস 90 ডিগ্রিতে, tan 90 ডিগ্রিতে কি আছে, tan 90 ডিগ্রিতে কিন্তু আছে আমাদের অসংজ্ঞায়িত। তাহলে ট্যান আর কট উল্টো দিকে সাজালে কিন্তু আমাদের ট্যানকে উল্টো দিক সাজানো যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কট হয়। তাহলে এখানে কিন্তু কট 0 ডিগ্রি, কট 0 ডিগ্রিতে কি হবে, তাহলে অসংজ্ঞায়িত হবে, কারণ 90 ডিগ্রি 0তে কি আছে, কট না ট্যান 0 ডিগ্রিতে, ট্যান 0 ডিগ্রিতে কি আছে 0 ডিগ্রিতে 0 আছে, ট্যান 0 ডিগ্রিতে 0 আছে, তাহলে কট 0 ডিগ্রিতে অসংজ্ঞায়িত হবে। তাহলে এখানে লিখবো আমরা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, এর কোনো মান নেই। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাও কিন্তু দেবে অসংজ্ঞায়িত, কট লিখে 0 ডিগ্রি ইকুয়াল দেবা, দেখবো অসংজ্ঞায়িত, ট্যান এরর আসবে, তাহলে বুঝে নিতে হবে অসংজ্ঞায়িত। আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, এটা কিন্তু পাই আকারে ঘুরে আমরা দেখলাম, পাই আকারে ঘুরেছি আমরা কিন্তু পাই ভাগ 2 আকারে, ওখানে 11 পায়ের জায়গায় কী লিখতে হবে, তাহলে পাই আকারে ঘুরলে কট কি 11 পাই, তাহলে কি লিখবা তোমরা, কট লিখবা, লেখা কি লিখতে হবে, পরে আমরা অঙ্ক তুললাম। এখন হচ্ছে 11 পাই প্লাস কি লিখবা 0 লিখবা, 0 ডিগ্রি লিখবা। এখন কট লেখা এটি পায়ের নিচে যদি 2 লেখো তাহলে 11 ডাবল লিখতে হবে, 22 লিখতে হবে প্লাস 0, তাহলে কিন্তু 0, তাহলে 22টা 90 ঘুরতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 এই অক্ষের ওপরই পড়বে। আর এই অক্ষ মানে হচ্ছে কি এক্স অক্ষ, এক্স অক্ষ মানে জোর, কট কটই থাকবে, কটের কোনো পরিবর্তন হবে না। এবার প্লাস কার ঘরে, কটের ঘরে কিন্তু প্লাস সামথিং, তাহলে এই ঘরে প্রবেশ করে প্লাস সামথিং হওয়ার কারণে, এই কারণে কিন্তু কি হবে ধনাত্মক হবে নিজের ঘরেই, তাহলে সেই ক্ষেত্রে 0 ডিগ্রি। আর কট 0 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত আমরা লিখে দিব। আমরা কিন্তু গ নাম্বার দেখে নিলাম, এবার আমরা আসলে ঘ নাম্বারটা দেখতে চাচ্ছি, এটাকে আমরা ঘ নাম্বার বানালাম। ঘ নাম্বারটা এবার দেখে আসি কত আছে, ট্যান মাইনাস, এখানে আরেকটা জিনিস আমরা এখন আবার একটা নতুন কিছু কাজ চলে আসছে, দেখো একটু ট্যান মাইনাস কত 23। অনেক শিক্ষার্থী বলছে স্যার এটা আসলে ভাঙাতে পারি না, দেখো তোমরা আমার প্রথম থেকে যদি ক্লাস শেষ পর্যন্ত দেখো, এই ট্যান বা এগুলোকে ভাঙানো, কোনকে ভাঙানো কিন্তু কোনো ব্যাপারই না। সেক্ষেত্রে আমরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করব। এখানে দেখো ট্যানের কোণের সাথে কখনো ঋণাত্মক চিহ্ন রাখা যাবে না, তাহলে এখানে কোণের সাথে ঋণাত্মক চিহ্ন আছে, ওই ঋণাত্মক চিহ্ন হয় এমনি উঠে যাবে, না হলে সামনে চলে আসবে। ট্যানের ক্ষেত্রে কিন্তু ওঠে না, ওই চিহ্নটা কিন্তু ট্যানের সামনে চলে আসে, তাহলে আমরা সামনে লিখবো ট্যান, লেখে এখন কত 23 পাই ভাগ কত 6 লিখবো, লিখলাম। এখন আসো আমরা লেখার পরে এখানে কিন্তু আমরা একটা কথা বলেছি, তাহলে মাইনাস ট্যান লিখলাম, লেখার পরে এটা ভাঙানোর নিয়মটা কি, তাহলে এখানে পায়ের নিচে যদি ভগ্নাংশ আকার হয় পায়ের নিচে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা তোমরা আগে লিখবা। লেখার পরে আমরা বলছি যে 6 ঘর নামতা পড়বো, এখানে আছে কত 23, তাহলে 6 ঘর নামতা পড়লে আমার 23-এর আশেপাশে দিতে হবে, তো অর্থাৎ 4 6 4 গুণন 6, 4 6 কত হয় 24, দেখো 23-এর আশেপাশে। তাহলে আমরা যদি আবার 5 দিই, 4 5 20, তাহলে আমাদের হচ্ছে না, 3 কম বাড়া হচ্ছে, তাহলে হবে না, 1 কম বাড়া হতে পারে, তাহলে 4 6 24, তাহলে কি লিখবা এখানে 4 পাই লিখতে হবে, এখানে 4 6 24 পাই। এখন কথা হলো 1 বেশি লিখেছি, তাহলে কি করে দিতে হবে, বিয়োগ করলে কিন্তু দেখো এখানে লসাগু করো, দেখো তোমরা লসাগু করলে দেখো লসাগু কত হবে 6, 4 6 কত হয় 24 পাই, বিয়োগ 6 6 কাটে যাও, উপরে বিয়োগ পাই, এই যে 24 পাই থেকে 1 পাই বিয়োগ করলে কিন্তু 23 পাই, আমাদের কিন্তু মিলে যাচ্ছে, তাহলে এটা মাইনাস করে দিলে হবে, অর্থাৎ 1 কম বাড়া হবে। তোমাদের যদি দেখো এটি কম আছে তাহলে বিয়োগ করবা, আর যদি এখানে 25 থাকতো, এখানে 4 6 24, তাহলে এখানে প্লাস দিলে কিন্তু আমাদের 25 হতো, তাহলে 25 থাকলে প্লাস হতো, আর 23 থাকার কারণে আমাদের কিন্তু মাইনাস হলো। এখন আসি আমরা আসলে দেখবো আসলে 4 পাই, 4 পাইটা কোথায় পড়ে, 4 পাই মানে এখানে দেখো আমাদের 4 পাই, আমরা কিন্তু ঘুরেছি 1 পাই 2 পাই 3 পাই 4 পাই, 4 পাই মাইনাস, তাহলে কিন্তু এই দিকে আর ঘুরবে না, ঘড়ি কাঁটার দিকে বিপরীত দিকে কিন্তু ঘুরবে না, যেহেতু মাইনাস তাহলে কিন্তু এই যে ঘড়ির কাঁটার দিকে চলে যাবে, তাহলে কার ঘরে চতুর্থ ঘরে প্রবেশ করলো, কে ট্যান কিন্তু চতুর্থ ঘরে প্রবেশ করলো, তাহলে কি হবে ঋণাত্মক হবে, ট্যানটা অন্যের ঘরে প্রবেশ করছে, কিন্তু এখানে আরেকটা ঋণাত্মক চিহ্ন আছে, তাহলে যেহেতু ট্যান এখানে অন্যের ঘরে প্রবেশ করেছে ঋণাত্মক চিহ্ন হবে, কিন্তু আরেকটা মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে ওই মাইনাসটা এসে এই মাইনাসও প্লাস করে দেবে। এখন দেখেছি 4 পাই, এটাও কিন্তু এক্স অক্ষ, এক্স অক্ষের উপর পড়লে কিন্তু 4 পাইটা জোর, তাহলে 4 পাইটা কি জোর, তাহলে ট্যান ট্যানই থাকবে,
ট্যান ট্যানই লিখলাম। আর এখানে কিন্তু 4 পায়ের থেকে আমরা এখান থেকে যদি মাইনাস করি তাহলে চতুর্থ চতুর্ভাগে ঢুকে যায়, যা কজ এবং সেকের ঘরে প্রবেশ করে, যার কারণে ঋণাত্মক চিহ্ন এবং ওই ঋণাত্মক চিহ্ন এই ঋণাত্মক চিহ্নকে প্লাস করে দেবে। এখন আমরা লিখবো শুধু পাই, এর কোনো কিছু লিখবো না, আমরা পায়ের নিচে 6 লিখবো। আর পাই ভাগ 6 মানে হচ্ছে 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রিতে কত আছে? ট্যান 30 ডিগ্রিতে আছে 1/√3। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু আমরা দেখে নিলাম ভাঙানোর কৌশলটা। এখন কিন্তু এই লাইনে আসা কিন্তু আবার তুমি যদি কও যে না স্যার আমি একটু ওই যে π/2 আকারে ঘুরবো, 90 করে ঘুরবো, তাহলে ঘুরতে পারো। তখন কি করতে হবে? তখন এটা কিন্তু উত্তর হয়ে গেছে। এখানে তখন কি লিখতে হবে? π/2 লিখতে হবে, আর 4-এর ডবল কিন্তু 8 লিখতে হবে, -π/6। তখন তুমি কি 90 করে ঘুরতে পারবা। তখন আর পাই আকারে না, তখন তোমার 90 করে ঘুরতে হবে। তাহলে 8টা 90, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে কিন্তু 8টা 90 আসবে। মাইনাস মানে এই ঘরে প্রবেশ করলে ঘড়ির কাঁটার দিকে যাবে, বিয়োগ করলে ঘড়ির কাঁটার দিকে যায়, আর যোগ করলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, অর্থাৎ কোণের পরিমাণ আস্তে আস্তে বাড়ে। আর কমলে দেখো এই যে ঘড়ির কাঁটার দিকে যায়, তাহলে এই ঘরে প্রবেশ করেছে, তাহলে ঋণাত্মক হবে। তাহলে ঋণাত্মক এখানে তো আছে, তাহলে ধনাত্মক হয়ে গেল। আর এখন 8 পাই, এটা হচ্ছে জোর অক্ষ, তাহলে জোর ক্ষেত্রে ট্যান ট্যানই থাকবে। ট্যান লিখে আমরা π/6 লিখব। π/6 মানে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু আমাদের উত্তর, ঘ নম্বরের উত্তর আমরা দেখে নিলাম। তবে আমরা পাই আকারে ঘুরবো, আমরা π/2 আকারে ঘুরবো না। যদি ঘুরতে চাও ঘুরলে ঘুরতে পারো তোমরা। এখন আসো আমরা ও নাম্বারটা যদি দেখি, COS কোসেক 19 পাই ভাগ কত 3। আমরা কিন্তু এটাকে কিভাবে ভাঙাবো? আমরা কিন্তু বলেই দিয়েছি কোসেক লিখবো, কোসেক লেখার পরে আমরা পায়ের নিচে কত লিখবো? 3 লিখবো। এখানে কি লিখবো? আমরা বলছি 3-এর ঘরে নামতা পড়বো। কখন আমাদের 18 19-এর আশেপাশে হয়, তাহলে 3 6 18, 19-এর আশেপাশে হচ্ছে, তাহলে কত? 3 × 6, তাহলে এখানে কত লিখতে হবে? 6 পাই, 3 6 18 পাই, তাহলে আছে 19। তাহলে এবার যোগ করতে হবে আমাদের, হলো কত? 3 6 18 আছে 19, তাহলে যোগ দিলে 19 হচ্ছে, তাহলে 18 পাই যোগ 1 পাই 19 পাই, এখানে কিন্তু হয়ে গেল। এখন আসো আমরা এই পাই আকারে ঘুরতে চাচ্ছি, তাহলে জোর পাই হলে এখানে কিন্তু দেখো 1 পাই 2 পাই 3 4 5 6 এখানে পড়ে পাই প্লাস সামথিং। যদি প্লাস হয় তাহলে কিন্তু এই দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে এই ঘরে, তাহলে অল পজিটিভের ঘরে সবাই কিন্তু এই ঘরে সবার ঘর ধনাত্মক হবে। তাহলে কোসেকের সামনে কি চিহ্ন হলো? ধনাত্মক, লেখার প্রয়োজন নাই। এখন 6 পাই জোর না বিজোড়? তাহলে এই অক্ষ কি, এটাকে এক্স অক্ষ বলা হচ্ছে, এক্স অক্ষর উপরে পড়লে জোর, তাহলে জোর হলে কোসেকই থাকবে, লিখলাম কোসেক। এবং ধনাত্মকও হলো, সেই ধনাত্মক চিহ্ন দেওয়া লাগে না। এখন π/3 লিখবো। π/3 মানে 60 ডিগ্রি। কোসেক 60 ডিগ্রি কত? কোসেক সাইন 60 ডিগ্রিতে কত সেটা আগে আমাদের জানতে হবে। দেখো সাইন 60 ডিগ্রিতে লেখা আছে √3/2। কোসেক এটা কি হবে? ওপরে 2 হবে, নিচে √3 হবে। কোসেক সাইনের বিপরীত উল্টো, তাহলে এটা ওপরে, √3টা নিচে। কোসেক তাহলে 60 ডিগ্রি। এখানে দেখো 3 দিয়ে 180 ভাগ করলে কিন্তু 60 হয়, এটা 180 পাই মানে 180, 3 দিয়ে 180কে ভাগ করলে কিন্তু কত হয়? 60 হয়। আর কোসেক 60-এর জায়গায় কী হবে? 2/√3। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের ও নাম্বারের উত্তর। আমরা কিন্তু আর এখানে ভাঙালাম না। আর যদি কও তাহলে কিন্তু পায়ের নিচে 2 লিখতে হবে, 6-এর এখানে 12 হয়ে যাবে, তাহলে 12 দিয়ে ভাঙা দেও। তুমি পায়ে আকারে ঘুরলেও তোমার ওই অক্ষর ওপরেই কিন্তু যায় পড়বে, এখানেই যায় পড়বে। প্লাস সামথিং মানে এই অক্ষে যাবে, প্রথম চতুর্ভাগে ধনাত্মক হবে। এবং 6 পাইটা এখানে জোর, তাহলে জোর হলে কোসেকই থাকবে, করলে করতে পারো। এখন আসি আমরা সাথে চ নাম্বার অঙ্কটা এখন আমরা দেখব। ও নাম্বারটা দেখলাম, সকল ছাত্রছাত্রীরা তোমরা কোরআন পড়ার জন্য মসজিদে চলে আসো। π/2 আমরা দেখে নিলাম। তাহলে সেক মাইনাস, আমরা কিন্তু একটা কথা বলেছি যে ওই এই মাইনাসটা হয় উঠে যাবে, না হয় কিন্তু মাইনাসটা সামনে আসবে। কোণের সাথে কখনো মাইনাস চিহ্ন রাখা যাবে না, মাইনাস রাখে কখনো ভাঙানো যাবে না। তাহলে সেকের সাথে দেখো আমরা কিন্তু বলেছি দুইটার ক্ষেত্রে মাইনাস এমনি উঠে যায়। আমরা কিন্তু প্রথম যে ক্লাসটা ব্যাখ্যা দিয়েছি সেখানে কিন্তু বলা আছে যে সেকের সাথে মাইনাস থাকে না, এমনি ভ্যানিশ হয়ে যায়। তাহলে সেক কী হবে? এই মাইনাসটা থাকবে না, তাহলে কত হবে? 25 π/2। এখন আমরা ভাঙাবো, তাহলে এমনি এই মাইনাসটা এমনি উঠে যাবে। আর স্কোয়াজ এবং সেকের কাছে কিন্তু এই কোণের সাথে মাইনাস থাকলে মাইনাসটা এমনি উঠে যায়। কিন্তু বাকি যে 4টা রয়েছে সাইন,
কোসেক ট্যান কট এগুলোর সামনে কিন্তু মাইনাসটা সামনে চলে আসে। এর আগে আমরা কিন্তু দেখেছি কত নাম্বার, এখানে কিন্তু আমরা দেখেছি ঘ নাম্বার অঙ্কে ওই মাইনাসটা কিন্তু ট্যানের সামনে এসেছিল, এখানে কিন্তু এমনি উঠে যাবে, কজ আর সেকের ক্ষেত্রে মাইনাসটা এমনি উঠে যায়। এখন আমরা লিখলাম, এখন আসি লিখবো, ব্র্যাকেট দিব, এখানে পায়ের নিচে 2 লিখবো, এই 2 এর ঘরের নামতা পড়বো যেন 25-এর আশেপাশে হয়। তাহলে 12 দুগুণ 24, কেউ যদি কয় 13 দুগুণ 26, তখন 13 দুগুণ 26 লিখলে এটি 13 পাই লিখলে এখানে বিয়োগ দিতে হবে। আর যদি কেউ লেখে 12 পাই, তাহলে 12 দুগুণ কত হলো 24, কিন্তু আছে 1 বেশি, তাহলে এই যে যোগ দিলে হবে। আবার যদি কেউ যদি এটি 13 লেখে 13 26, তাহলে তখন এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে। তাহলে আমরা যোগ দিয়েই করলাম, যোগ বিয়োগ আর দিলাম না। এখন আসি সেক 12 পাই, 12 পাই মানে এখানে আসবে, ঘুরে দেখো এখানে, ঘুরে দেখো এখানে আসবে 12 পাই, তাহলে এটা জোর এক্স অক্ষ, তাহলে ধনাত্মক চিহ্ন হবে, তাহলে ধনাত্মক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এখন দেখবো আমরা আসলে এই 12 পাইটা অন্যের ঘরে, অর্থাৎ দেখো কার ঘরে প্রবেশ করেছে, আসলে চিহ্নটা কী হবে, সেক কিন্তু অপরিবর্তিত থাকবে, কারণ এটা হচ্ছে জোর অক্ষ, জোর হলে সেক সেকই থাকে, লিখলাম সেক সেকই। এখন আমাদের চিহ্ন দেখে নিই একটু, চিহ্ন কি হবে। তাহলে 12 পাই মানে এখানে প্লাস সামথিং, তাহলে এই প্লাস হলে কিন্তু এইদিকে কোণের পরিমাণ বৃদ্ধি পালে এইদিকে ঘোরে, তাহলে এই অক্ষের ওপরে 12 পাই, 12 পাই তার প্লাস সামথিং, তার মানে এই ঘরকে গেল প্রথম চতুর্ভাগে সবার ঘর, এই কারণে কিন্তু তাহলে ধনাত্মক হবে। তাহলে এখানে দেখলে তাহলে প্লাস দেওয়ার প্রয়োজন নেই, আমরা লিখব পাই ভাগ 2। এখন সেক 90 ডিগ্রি, পাই ভাগ 2 না লিখে পাই ভাগ 2 লিখতে হবে। তো পাই 180কে 90 ডিগ্রি, সেক 90 ডিগ্রিতে কত, কস 90 ডিগ্রিতে কত আসলে দেখে নিই। কস 90 ডিগ্রিতে আমাদের আছে, কস 90 ডিগ্রিতে 0 আছে, তাহলে 0-র নিচে মনে মনে 1 আছে বলে বিবেচনা করতে হবে। তাহলে এই 1টা যদি ওপরে ওঠে, 0টা যদি নিচে নামে, তাহলে এটাকে বলা হয় ওপরে 1, তাহলে উল্টে দিলে কি হবে, ওপরে 1 নিচে 0, এইটাকেই বলা হয় অসংজ্ঞায়িত আকার। কোনো ক্ষেত্রে যদি এক্স যার নিচে 0 আসুক না কেন, সেটাই হচ্ছে অসংজ্ঞায়িত আকার। তাহলে 1 ভাগ 0 এটাই হচ্ছে অসংজ্ঞায়িত, তাহলে সেক 90 ডিগ্রি হচ্ছে অসংজ্ঞায়িত, এখানে লিখে দিতে হবে অসংজ্ঞায়িত। তাহলে সেক পাই ভাগ 2 অসংজ্ঞায়িত। প্রিয় শিক্ষার্থীরা 6 নাম্বার দেখলাম, এবার আমরা একটু 6 নাম্বারটা দেখব। আমরা কিন্তু এখন পাই ভাগ 2 আকারে না ভাঙায় আমরা একেবারে পাই আকারে ভাঙাচ্ছি, যে কোনোভাবে কিন্তু আমাদের ভাঙালে হবে। আমরা 6 নাম্বারটা এবার দেখব। তাহলে 7-এর 6 নাম্বার, 6 নাম্বারটা আছে সাইন, কত আছে সাইন 31 পাই 31 পাই ভাগ 6 বা 31 পাই ভাগ 6। এখন আসি সাইন লিখবো, সাইন লেখার পরে আমরা কিন্তু পায়ের নিচে কত লিখবো, 6 লিখবো, ব্র্যাকেট দিব। প্রিয় শিক্ষার্থীরা এখানে 6-এর ঘর নামতা পড়বো, যেমন আমাদের কত 6-এর সাথে কত গুণ করলে এর সাথে, তাহলে 5 গুণ করো, দেখো 5 6 কত হয়, 5 6 30 হয়, 5 6 কত হলো 30, 31-এর আশেপাশে, তাহলে কম লিখছো, তাহলে এখানে কত 5 পাই লিখতে হবে, 5 পাই লিখলে কিন্তু প্লাস দিতে হবে, 5 6 30 যোগ 1 31 হয়ে গেল। আমাদের 6-এর ঘর নামতা পড়বো, কখন এই 30-এর যেন আশেপাশে 31-এর আশেপাশে হয়। আবার যদি 6 বার দাও তাহলে 36, যা 31-এর অনেক বেশি হবে না, 1 কম বাড়া হতে হবে, এরকম জাতীয় জিনিসই আমরা লিখব। এখন আসি 5 পাই, আমরা কিন্তু 5 পাই, পাই আকারে যদি ঘুরি তাহলে কিন্তু আমরা লিখবো, তাহলে পাই আকারে যদি ঘোরো তাহলে এখানে পাই পড়ে, 5 পাই মানে কি 1 2 3 4 5, পাই প্লাস সামথিং, তাহলে ট্যান এবং কটের ঘরে কে সাইন অন্যের ঘরে প্রবেশ করেছে, প্লাস হলে এই দিক দিয়ে ঘুরবে, তাহলে এই ঘরে প্রবেশ করলো, অন্যের ঘরে প্রবেশ করলো, তাহলে ঋণাত্মক চিহ্ন, তাহলে ঋণাত্মক চিহ্ন দিতে হবে। এবার 5 পাই এটা কিন্তু জোর, এই অক্ষটাই জোর, এই অক্ষটাই জোর, তাহলে জোর হলে সাইন অপরিবর্তিত থাকবে। এখন কি লিখতে হবে, সাইনের সাথে পাই ভাগ 6, আর 6 মানে 180-কে 6 দ্বারা ভাগ করলে 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রিতে কত আছে দেখো, সাইন 30 ডিগ্রিতে হাফ আছে, তাহলে অ্যান্সার হবে মাইনাস এই চিহ্ন মাইনাস সাথে হাফ, এটা হবে হচ্ছে এই অঙ্ক। এখন আবার তুমি যদি কও যে না স্যার আমি পাই আকারে ঘুরবো না, তাহলে সেই ক্ষেত্রে আবার তোমাদের তাহলে কি করতে হবে, সাইন লিখতে হবে, লেখা পায়ের নিচে 2 লিখতে হবে, 2 লেখে 5-এর ডাবল লিখতে হবে 10 প্লাস পাই ভাগ 6, 10টা 90, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা 90, তাহলে 10টা 90 এখানেই পড়ছে, যা জোর, জোর হলে সাইন সাইনই থাকবে, তাহলে সাইন সাইন থাকলে এখন এখানে পড়লো, তার প্লাস সামথিং, তাহলে এই ঘরে অন্যের ঘরে প্রবেশ করছে, ঋণাত্মক চিহ্ন সাথে পাই ভাগ 6, তাহলে একটা লাইন আমার বেশি হলো, ওই লাইন করলে আমার এখানেই সরাসরি আসে, আর এই লাইন করলে একটা লাইন আমার বেশি হবে, এই তাহলে কত 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি মানে মাইনাস হাফ, অ্যান্সার। বর্গীয় জ নাম্বার আমাদের আজকে সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেটা কিন্তু আজকে আমরা ভাঙানো দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব, এবং ভিডিওটি না টেনে আমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। আমরা এখন 7-এর সর্বশেষ যে বর্গীয় জ নাম্বার সেই অঙ্কটা দেখব। কি আছে, আমরা কিন্তু একটা কথা বলেছি, কজের
কজ এবং সেকের সাথে যদি কোণের সাথে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাইনাসটা এমনি উঠে যাবে আমাদের। এখানে কিন্তু কোণের সাথে মাইনাস চিহ্ন, তাহলে এই মাইনাসটা এমনি পরবর্তী লাইনে উঠে যাবে, আগে তুলে দিতে হবে। ঋণাত্মক চিহ্নটা কোনো কাজ করা যাবে না, আগে ঋণ হয় ওই চিহ্নটা সামনে আসবে, না হলে উঠে যাবে, এই যে কোনো একটা হবে। তাহলে আমরা এটা সাইনের কজের ক্ষেত্রে এমনি উঠে যায়, লিখলাম। এখন আমরা কিন্তু ওই যে 6 ঘর নামতা পড়বো, তাহলে কজ লিখলাম, লেখার পরে ব্রাকেট দিব, এখানে পায়ের নিচে কত লিখবো, আমাদের পায়ের নিচে 6 লিখতে হবে, লিখলাম। এখন 6 ঘর নামতা পড়বো যেন 25 আশেপাশে, তাহলে কত 4 6 24, তাহলে এখানে 4 লিখলে 4 6 কত হয় 24 পাই, কিন্তু আছে কত 25, তাহলে কিন্তু যদি 24-এর চাইতে কম থাকে তাহলে বিয়োগ হবে, আর 24-এর চাইতে যদি বেশি আসে যেহেতু 25, তাহলে এখানে প্লাস চিহ্ন দিতে হবে। 4 5 কোথায় পড়বে, এই অক্ষে আসবে, এই অক্ষটা কি জোর, জোর হলে কজই থাকবে। এখন চিহ্ন দেখো, চিহ্ন আমি জায়গায় রাখছি চিহ্ন লেখার জন্য, এবার চিহ্ন দেখো 4 5 প্লাস সামথিং, 4 5 মানে এখানে পড়ে 1 পাই 2 3 4, 4 পাই প্লাস সামথিং এই ঘরে প্রবেশ করবে, প্লাস হলে ও এদিকে ঘুরবে উল্টো দিকে, ঘড়ি কাটার উল্টো দিকে। এখন দেখি প্লাস 6 এই ঘরে প্রথম চতুর্ভাগে সবার ঘর ধনাত্মক হবে, তাহলে কি লিখবো, এখানে আর কিছু লেখা লাগবে না, এখানে পাই ভাগ 6 লিখবা। পাই ভাগ 6 মানে কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি কস 30 ডিগ্রিতে কত আছে, কস 30 ডিগ্রিতে আছে দেখো আমাদের √3/2, তাহলে অ্যান্সার হবে √3/2। প্রিয় শিক্ষার্থীরা, যদি কেউ আবার যদি খাও যে না সর্বশেষ, যেহেতু এটা সর্বশেষ আমি এটাকে একটু π/2 আকারেও দেখে দিচ্ছি, তাহলে কি করব, কজ লিখবো, পায়ের নিচে 2 লিখবো, 4-এর ডাবল লিখবো, এই লিখে প্লাস এখানে π/6 লিখবো। আমরা এবার 90 করে, 8টা 90, 1 2 3 4 5 6 7 8, 8টা 90, 8টা 90 এক্স অক্ষের ওপরে তাহলে জোর, তাহলে এই অক্ষের ওপর হলেই জোর, তাহলে কজই থাকবে, পরিবর্তন হবে না, তাহলে পরিবর্তন হবে না। এখন প্লাস সামথিং মানে এই ঘরে, তাহলে সবার ঘর, তাহলে ধনাত্মক হলো, শুধু লিখে দিতে হবে π/6। আর তাহলে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রিতে আছে আমাদের √3/2, √3/2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম আজকে যে অঙ্কগুলো, আসলে দেখো তোমরা যদি একেবারে ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু আসলে এই ভাঙানো কিন্তু আসলে কোনো ব্যাপারই নয়। এখন প্রথম থেকে যতগুলো আমরা অঙ্কগুলো করালাম, এই অঙ্কগুলো যদি উদাহরণসহ তোমরা দেখে থাকো তাহলে যে কোনো অঙ্ক আসুক না কেন তোমরা অনায়াসে এই অঙ্কগুলো ভাঙাতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।